উজানের ঢল আর টানা বৃষ্টিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বেড়েছে মুহুরী ও কহুয়া নদীর পানি। 5টি স্থানে বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, ভেসে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, পুকুরের মাছ। এদিকে হঠাৎ বন্যায় স্থগিত হয়েছে আজকের এইচএসসি পরীক্ষা। ভাঙা বাঁধ দিয়ে হুহু করে ঢুকছে পানি, অথই পানিতে ভাসছে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা। উজানের ঢল আর টানা বৃষ্টিতে সোমবার রাতে পরশুরামের দক্ষিণ শালদর এবং ফুলগাজী উপজেলার দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, কিসমত ঘনিয়ামোড়া এলাকায় 5টি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় অন্তত 10টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েন হাজার হাজার মানুষ। পানিতে নিমজ্জিত ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ঘরবাড়ি, আসবাবপত্র সবকিছু আমরা এই পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত। বিছনাপাতির সবে আমাদের ঘরের ভিতরে এতটুকু পানি। আমাদের এই দোকানগুলো অনেক মাল নষ্ট হয়েছে, আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ফেনী পরশুরাম সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। এ অবস্থায় স্থগিত করা হয়েছে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঘরেও প্রায় 1 কোমর পানি ছিল, রাত্রেবেলায় পড়াশোনা করতে পারিনি, তো এখন প্রস্তুতিও অনেকটা খুবই খারাপ অবস্থা। সারা বছর বৃষ্টিপাত হয় এই সময়, বেশিরভাগ এই সময় পরীক্ষাটা কেন দেয়? এটা আরো আগে দিলে কি সমস্যা? বন্যার কারণে আমাদের আশেপাশে এলাকায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিবেচনায় আমাদের কেন্দ্র সচিবরা সকালে আমরা একটা মিটিং করেছি। ওনারা আমাদের পরীক্ষা স্থগিতের একটি প্রস্তাব পাঠিয়েছে। ভুক্তভোগীদের দাবি, কর্তৃপক্ষের সুদৃষ্টির অভাবে বারবার একই এলাকায় বাঁধ ভাঙছে। এ থেকে পরিত্রাণ চান তারা। বেড়িবাঁধ ভাঙ্গি আমাদের এই নদী এলাকার পানি আমাদের সব মালামাল সব নষ্ট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডে কাজ করবো কিন্তু কাজ করে নর্মালভাবে কাজ করে দিয়ে চলে যায়। যদিও পানিবন্দী এলাকা পরিদর্শন শেষে বরাবরের মতো স্থায়ী সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। এই বছরের মধ্যে এটা একটাকে পাস হয়ে যাবে, পাস হওয়ার পর এটা কাজ শুরু হবে। সমীক্ষার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। মুহুরী ও কহুয়া নদীর দুতীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে ভেঙে গেছে প্রায় 200 মিটার বাঁধ। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। 20টি গ্রাম তলিয়ে পানিবন্দী 10,000 বাসিন্দা। বন্যা চোখ রাঙাচ্ছে হাওড় অঞ্চলেও। সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জে নদ নদীর পানি বেড়েছে। মৌলভীবাজারে বাঁধ ভেঙে দুর্ভোগে বাসিন্দারা। প্রবল স্রোতে ঢুকছে পানি, স্রোতের তোড়ে তছনছ লোকালয়, পানিতে ভাসছে শহর। গ্রামের পর গ্রাম তলিয়ে আবারও দেশে চোখ রাঙাচ্ছে বন্যা। এভাবেই ভয়ঙ্কর রূপ নিয়ে সবকিছু ছাপিয়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন এলাকায় পানি ঢুকে যায়। চোখের নিমেষেই তলিয়ে যায় 20টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েন 10,000 বাসিন্দা। ভারতের মেঘালয়ের ঢল আর টানা বর্ষণে শেরপুরের 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, পার উপচে ও বাঁধ ভেঙে প্লাবন হয়। এদিকে পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সিলেট সহ হাওর অধ্যুষিত এলাকা সুনামগঞ্জ, নেত্রকোনাতে বন্যার সংখ্যায় বাসিন্দারা। বাড়ছে সব কয়টি নদ নদীর পানি। এতে আবারও প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। পানি লেগে তো নামতে পারি না, চুলার মাঝে হাইতে পারি না, কোন না বাড়ি ঘরে পানি উঠছে। আমরা তো পানি মন্দির মাঝে রাস্তাঘাট তল হয়ে গেছে, বাড়ি ঘর অনেক কিছু ক্ষতিগ্রস্ত আছে। অনেক কষ্টে জল পারে যাইতে হইতেছে। পানির জন্য অনেক বাড়ি হইতে পারতেছি না, বাসা থেকে নৌকা দিয়ে পার হয়েছি। সিলেটে অব্যাহত বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। সিলেটে এমন বৃষ্টিপাত গেল কয়েক বছরের বৃষ্টির চেয়ে আলাদা মনে করছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পরিস্থিতির জন্য ভারতের চেরাপুঞ্জির পাশাপাশি অঞ্চলের বৃষ্টির ধরন বদলে যাওয়াকেও দায়ী করছে প্রতিষ্ঠানটি। বৃষ্টি দেখলে মানুষ একটু ভয় পায় যে বন্যা চলে আসে। বিগত বছরগুলোর তুলনায় এই বছরে রেইনফলের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। গোটা সিলেট বিভাগে আসলে বন্যাটা পুরোপুরি নির্ভরশীল হচ্ছে মেঘালয়ের বৃষ্টিপাতের উপর। তো সেই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে ঝুঁকির মধ্যে আছি। এদিকে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়, মেরামতের আপ্রাণ চেষ্টায় স্থানীয়রা। লাবিব হাসান, সময় সংবাদ। এই মুহূর্তে ফেনীর ফুলগাজীতে আছেন সহকর্মী আতিয়ার সজল, সিলেটের গোয়াইনঘাটে আছেন ইকরামুল কবির এবং সুনামগঞ্জের দোয়ারা বাজারে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। আমরা সরাসরি শুরুতেই যাচ্ছি সজলের কাছে। সজল, ফেনীর যে পরশুরাম এবং ফুলগাজী উপজেলা, সেই উপজেলার যে
সংযোগ সড়ক, এটি হচ্ছে সেই সংযোগ সড়ক। দেখতে পাচ্ছেন যে গতকাল থেকেই যে মুহুরী নদীর পানি বিপদসীমার 140 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহিতের ফলে কিন্তু ফেনীর পরশুরাম এবং ফুলগাজীর দুটি উপজেলার কিন্তু বাঁধের প্রায় 5টি স্থানে ভেঙে এমনভাবে প্লাবিত হয়ে 10টি গ্রাম প্লাবিত হয়েছে এবং অনবরতভাবে সে সকল ভাঙ্গা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। আপনাকে যদি বলে রাখি, গত কয়েকদিনের টানা বৃষ্টি, সেই সাথে ভারতের উজান থেকে হঠাৎ করে নেমে আসা যে পাহাড়ি ঢলের পানির তোড়, সেই তোড়ে কিন্তু তছনছ করে দিয়ে গেছে এই দুটি উপজেলার এই তীরবর্তী মানুষদেরকে। এবং প্রতি বছরই কিন্তু এই নদী দিয়ে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়, বাঁধ ভেঙে কিন্তু বন্যার কবলে পড়ে একাধিকবার। এবছর প্রথম দফায় এমন আকস্মিক বন্যায় পড়ে এখানকার ফুলগাজী বাজারে দেখেছি শত শত দোকানের মালামাল নষ্ট হয়ে গিয়েছে, নদী তীরের শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে বীজতলা রয়েছে ফসলের মাঠে, সেই বীজতলা তলিয়ে গিয়েছে, পুকুরের মাছ ঘের এগুলো ভেসে গিয়েছে এবং একজন লোক মাছ ধরতে গিয়ে পানির ভেসে গিয়ে মৃত্যুবরণও করেছে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং তাকে সাথে নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তিনি কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু পরশুরামের একটি ভাঙন পরিদর্শন শেষে জেলা সদরের উদ্দেশ্যে গিয়েছেন। তিনি যেটা বলছেন যে আগামী অর্থ বছরের মধ্যেই আগেই কিন্তু এই যে নদীর যে পূর্ববর্তী যে আগে বাঁধটি দেওয়া হয়েছিল 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যেটি ছিল সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। কারণ হচ্ছে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নদী থেকে কমপক্ষে 100 মিটার দূরে দেওয়ার কথা থাকলেও সেই বাজেট কমানোর জন্য বা ভূমি অধিগ্রহণ না করে নদীর তীরবর্তী জায়গা থেকে সেই বাঁধটি নির্মাণ করা হয়েছিল, যার কারণে কিন্তু এই বাঁধের যখন নদীতে পানি বাড়ে তখন সামান্য পানি বাড়লেই বা ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। এছাড়াও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই নদী সারা বছর ধরে কোনো ধরনের সংস্কার হয় না, কোনো নদী শাসন হয় না, যার কারণে সামান্য পানি বাড়লেই কিন্তু এইসব তীরবর্তী স্থান ভেঙে লোকালয়ে প্রবাহিত হয়ে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা যেটা বারবার দাবি করছে যে তারা কোনো ত্রাণ চান না, তারা চান এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান, এবং স্থায়ী সমাধান না হলে এই দুর্ভোগ থেকেই যাবে। আমরা চলে যাব সিলেটে, সেখানকার বন্যা পরিস্থিতি জানাতে রয়েছেন আমাদের সহকর্মী একরামুল কবির। আমি এই মুহূর্তে আছি সিলেটের যেই উপজেলা গোয়াইনঘাট উপজেলা, সেই সিলেট থেকে গোয়াইনঘাট উপজেলার যেই সড়কটি, সেই সড়কটির উপরে আমি নৌকায় বসে আছি এবং এই সড়কটি এই মাসেই এক মাসে অর্থাৎ জুন মাসের 3 বার এই সড়কটি বিচ্ছিন্ন হলো। জেলা সদরের সাথে গোয়াইনঘাট উপজেলার সড়কটি 3 বার বিচ্ছিন্ন হলো। এর কারণ হচ্ছে গিয়ে তৃতীয়বারের মতন এই সিলেটের বন্যা আশঙ্কা দেখা দিয়েছে এবং খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। গতকালকে যদিও আজকে এখন রৌদ্রোজ্জ্বল দিন, 11টা সাড়ে 11টার পর থেকে রৌদ্র উঠে গিয়েছিল, কিন্তু গতকালকে সারাদিন 394 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সহ সিলেটের যেই সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ, এই গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ সহ এই প্রত্যেকটি উপজেলা এবং জৈন্তাপুর উপজেলা, এই 5টি উপজেলা সহ বিস্তীর্ণ এলাকা জায়গা পানিতে তলিয়ে গেছে। এই মুহূর্তে সুরমা, কুশিয়ারা, সারিগাং 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কগুলো বিচ্ছিন্ন পড়েছে, মানুষজনের বাসা বাড়িতে পানি উঠে গিয়েছে। বিশেষ করে উপজেলাবাসী তৃতীয়বারের মতো ভোগান্তিতে পড়েছে। সিলেটের প্রায় 60টি উপজেলার মানুষ তৃতীয়বারের মতো ভোগান্তিতে পড়েছে। এই সড়কটি দিয়ে সামনে বিছনাকান্দি পর্যটন কেন্দ্র, এই সড়কটি দিয়ে পান্তুমাই পর্যটন কেন্দ্র, এই পর্যটন কেন্দ্রটি তৃতীয়বারের মতো বন্ধ হয়েছে এবং আমরা দেখেছি গত দুবারই সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ছিল এবং পরবর্তীতে যখন ভালো হয় পরিস্থিতি তখন পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে পর্যটন কেন্দ্রগুলো বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, তারপরেও এই পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার যে পথগুলো সেই পথগুলো পুরো বন্ধ রয়েছে এবং প্রত্যেকটি পর্যটন কেন্দ্র পানিতে টইটুম্বর হয়ে গেছে। মানুষজনের দোকানপাট, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে পুরো পানিতে তলিয়ে আছে। আমরা গতকালকে দেখিয়েছিলাম কানাইঘাট বাজার সম্পূর্ণ পানির নিচে তলিয়ে আছে। কোটি কোটি টাকার ইতিমধ্যে গত 2 দফার বন্যায় প্রায় 1000 কোটি টাকা ক্ষতি হয়েছে সিলেটের। এইবার তৃতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে। এটা যদি স্থায়ী হয় তাহলে সেই ক্ষতির পরিমাণ আরও অনেকটা বেড়ে যাবে। এই কারণেই সিলেটের প্রায় 10 লাখ মানুষ এই ভোগান্তির মধ্যে তৃতীয়বারের মতো ডুবে যাচ্ছে। মোটামুটি এই ছিল তৃতীয়বারের মতো সিলেটে যে বন্যার আশঙ্কা দিয়েছে তার সবশেষ খবরে। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের পরিস্থিতি জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর
ভদ্র সেখানকার পরিস্থিতি তিনি জানাচ্ছেন। আমি আছি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর মুজিবপল্লীতে। এই মুজিবপল্লীতে আজকে সকালের দিকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। এখান থেকে 7 জন যাত্রী নিয়ে আজমপুর থেকে একটি নৌকা দোয়ারাবাজার যাওয়ার পথে সেটি ডুবে যায় এবং ডুবে যাওয়ার পর নৌকা 7 জন যাত্রী ছিলেন, 4 জনকে তারা এলাকাবাসী বড় নৌকা দিয়ে উদ্ধার করলে বাকি 3 জন মা মেয়ে সহ 3 জন নিখোঁজ হয়ে যান এবং সেই নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে এখন আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস সহ নৌ পুলিশ সহ এলাকাবাসী। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে নৌকাটির ধারণ ক্ষমতা ছিল 4 জন, কিন্তু এটাতে 7 জন যাত্রী নিয়ে সুরমা নদী পার হওয়ার সময় সেটি প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় এবং ডুবে যাওয়ার পরপরই স্থানীয়রা বড় নৌকা নিয়ে এই নৌকার 4 জন যাত্রীকে উদ্ধার করেন এবং বাকি 3 জনকে উদ্ধার করতে পারেননি। এর মধ্যে আইনুদ্দিনের স্ত্রী জুসনা বেগম, তার মেয়ে ময়না বেগম 2 বছরের এবং গুলজান বিবি নামে একজন বৃদ্ধা রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার ফায়ার সার্ভিসের সাথে, তারা জানিয়েছে যে নৌকাটির ধারণ ক্ষমতা 4 জন, কিন্তু এটাতে 7 জন যাত্রী নিয়ে চলার উত্তাল সুরমা পাড়ি দেওয়ার সময় নৌকাটি ডুবে যায় এবং ডুবে যাওয়ার পরপরই স্থানীয়রা বড় নৌকার সাহায্যে 4 জনকে উদ্ধার করেন এবং বাকি মা মেয়ে এবং একজন বৃদ্ধা সহ 4 জন নিখোঁজ হয়ে যায়। আপনারা দেখছেন যে এখানে এই নিখোঁজদের সন্ধান পেতে স্বজনরা জড়ো হয়েছেন এবং এলাকাবাসী জড়ো হয়েছেন। তারা এই কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে সুনামগঞ্জের আমবাড়ি বাজার এলাকা থেকে একজন মহিলার লাশ উদ্ধার করেছে এই ঘটনার সাথে জড়িত। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে দোয়ারাবাজার ফেরিঘাট এবং সাইডিং ঘাট থেকে এই ধরনের ছোট ছোট নৌকা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করে। তো এই ছিল সুনামগঞ্জের দোয়ারাবাজারের আজমপুর থেকে নৌকাডুবির সবশেষ। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্র এবং সিলেট থেকে ইকরামুল কবির এবং এর আগে ফেনী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল। টানা বৃষ্টিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ধসে পড়েছে পাহাড়, সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত যান চলাচল। সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা। এদিকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। টানা বৃষ্টিতে পাহাড় ধস থেকে রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। সোমবার রাতভর ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় ভোরে পাহাড় ধসে পড়ে। এতে আটকা পড়েন যাত্রী ও পর্যটকবাহী যানবাহন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মাটি সরিয়ে নিলে 4 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় যান চলাচল। চেঙ্গি ও মাইনি নদীর পানি বেড়ে সদর ও দীঘিনালায় অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়রা গবাদি পশু নিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন। সড়ক তলিয়ে যাওয়ায় দীঘিনালা, লংগদু, বাঘাইছড়ি, সাজেক ও রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পাহাড় ধস হয়েছে, যার কারণে আমরা এখন এখানে আটকে গেছি। আমাদের জরুরি ভিত্তিতে চিটং যাওয়া লাগছে শহরে, এখন আমরা কোনোভাবেই যেতে পারতেছি না। আমাদের মালছড়ি বন্ধ, পানির কয়েক জায়গায় পানি উঠে ভরে রয়েছে। বাড়িতে যাওয়ার পথে পাহাড় ভেঙে পড়ছে, আমরা শুনছিলাম। এখন সড়ক চলাচল করতে পারতেছে না। চাকরিজীবী যারা আছে সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছে এবং পরীক্ষার্থী যারা আছে তারাও সময় মতো নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে উপস্থিত হতে পারতেছে না। পাহাড়ি ঢলে রাঙ্গামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 2000 পরিবার। ডুবে গেছে বাঘাইছড়ি বাঘাইহাট সড়কও। যান চলাচল বন্ধ হওয়ায় সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা। সোমবার রাত 2টার দিকে লোকনাথ মন্দির এলাকায় বসতঘরের ওপর ধসে পড়ে পাহাড়। বাঘাইহাটের যে রুটটা আছে ওটা পুরাটাই পানি নিচে, তো পানি না সরলে হচ্ছে তারা আপাতত ওইখানেই থাকবে। বান্দরবানেও দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে রাঙামাটির শিমুলতলিতে আছেন সহকর্মী হেফাজত সবুজ, সরাসরি যাব তার কাছে। গত আসলে 4 দিন ধরে রাঙামাটিতে টানা যে বর্ষণ হচ্ছে, সে বর্ষণের ফলে রাঙামাটির বিভিন্ন এলাকায় আসলে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে। এর মধ্যে শহরের যে লোকনাথ মন্দির এলাকা আছে, সেই লোকনাথ মন্দির এলাকায় দুটো হলে সেখানে আসলে কোনো ক্ষয়ক্ষতি, প্রাণের ক্ষতি হয়নি, এটি আমরা জানতে পেরেছি। তবে রাঙামাটিতে বেড়াতে এসে বিপাকে পড়েছে সাজেকে পর্যটকরা। আমরা সেখানে জানতে পেরেছি
সেখানে প্রায় 7 শতাধিক পর্যটক আটকা পড়ে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন সেখানকার সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি। তবে তিনি জানিয়েছেন যেহেতু সড়কপথ ডুবে যাওয়ার কারণে সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, এই সময় যেসব পর্যটক সেখানে আটকা পড়েছে তারা সেখানে অবস্থান করতে পারবেন শুধুমাত্র সামান্য কিছু খরচ দিয়ে। অর্থাৎ তারা বলছেন যে যেহেতু সাজেকে পানির খরচ দিয়ে সেসব পর্যটকরা সেখানে অবস্থান করতে পারবেন, এই সুযোগটি কটেজ মালিক কর্তৃপক্ষ সেখানে রেখেছে। এই বিষয়ে আমরা বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার সিনিয়রের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে তাৎক্ষণিকভাবে আসলে তাদেরকে তো এই মুহূর্তে কোনো ধরনের সহযোগিতা করা সম্ভব হচ্ছে না, যেহেতু সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে। মালিকদের সাথে কথা বলে তারা যাতে সুরক্ষিতভাবে থাকতে পারেন সে ব্যবস্থা তিনি করেছেন। অন্যদিকে রাঙামাটি যে বাঘাইছড়ি আছে, গত 4 দিনে টানা বর্ষণে বাঘাইছড়ির নিম্নাঞ্চল একটু প্লাবিত হয়েছে, সেখানে প্রায় 2000 মানুষ পানিবন্দী হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি আরো বলছেন যে এখানে উপজেলাতে প্রায় 55টি আশ্রয় কেন্দ্র রেডি রাখা হয়েছে, খোলা হয়েছে এবং সেখানে তারা অবস্থান করছে, সেখানে তারা অবস্থান করবে এবং ইতিমধ্যে কিছু লোকজন আশ্রয় কেন্দ্রে এসেছে। এই রাঙামাটিতে এ পর্যন্ত 4 দিনে আজকে 24 ঘন্টায় 105 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো রাঙামাটিতে যে বৃষ্টিপাত ছিল এই এবং বাংলাদেশের যে সংখ্যা এই ছিল আমার কাছে তার সর্বশেষ। রাঙামাটি থেকে হেফাজত সবুজ। বৃষ্টিতে জলাবদ্ধতার আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। এবছর বন্যার আশঙ্কা করে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভায় এই নির্দেশ দেন তিনি। অর্থ বছরের শুরুতেই বর্ষাকাল হওয়ায় কাজ করা কষ্ট হয়ে পড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্ষাকালের 2-3 মাসে উন্নয়ন প্রকল্পের দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হবে, যেন বৃষ্টি শেষ হলেই দ্রুত মাঠ পর্যায়ের কাজ শুরু করা যায়। একজন পিডি যেন একাধিক প্রকল্প না পায় সে বিষয়ে নজর রাখতে বলেছেন সরকার প্রধান। এদিকে রাজধানীর আশেপাশে কৃষিজমি আবাসন ব্যবসায়ীরা কিনে ফেলেছে এমন উদ্বেগ প্রকাশ করে উৎপাদন ঠিক রাখতে কৃষিজমি নষ্ট না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়নে অগ্রগতি জানাতে বলা হয়েছে। এদিকে শুনানিতে উচ্চ আদালত বলেন, গণমাধ্যমে আসা দুর্নীতির খবরে বিস্মিত তারা। দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে আহ্বানও জানানো হয়। সরকারি চাকরিতে প্রবেশের সময় একজন ব্যক্তির কি পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার হিসেব দাখিল করার বিধান রয়েছে। প্রতি বছর সম্পদ বাড়লো না কমলো, বাড়লে কি পরিমাণ বেড়েছে তারও হিসেব দেওয়ার কথা বলা আছে। এমনকি সম্পত্তি কেনা ও বিনিয়োগের বিষয়ে রয়েছে নানা বিধিনিষেধ। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের পাহাড়, ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও এনবিআর কর্মকর্তা ফয়সালের অঢেল সম্পদ দেখে ঘুরে ফিরে একই প্রশ্ন সামনে আসে, সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার বিধানটি মানা হলে শুরুতেই অনিয়ম দুর্নীতি রোধ করা যেত। এমন আলোচনার মধ্যেই সোমবার আইনটির যথাযথ প্রয়োগ এবং আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হয় দেশের উচ্চ আদালতে। মঙ্গলবার এ রিটের শুনানি শেষে আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। যারা এই মামলার বিবাদী আছেন, অর্থাৎ মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন, গণমাধ্যমে দুর্নীতির যে খবর আসছে তা বিস্ময়কর। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে, প্রয়োজনে ঘরে ঘরে দুর্নীতির বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে। দুর্নীতি, মানি লন্ডারিং এর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে রাষ্ট্রপক্ষের সায় আছে এবং যেহেতু আইন আছে সম্পদ বিবরণী জমা দেওয়ার, এটা কমপ্লাই হোক সেটা যেই পদ্ধতিতে হোক।
পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময় সম্পদের হিসেব দেওয়ার বিধান রয়েছে। অবসরের পর 10% বেশি সম্পদ বাড়লে তার বিরুদ্ধে নেওয়া হয় আইনি পদক্ষেপ। বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শুধু একবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়া হয়েছিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভ্যাট আদায়ে গতিশীলতা আনতে বিভিন্ন সময় নানা পন্থা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি মেশিনের পাইলট প্রকল্পের নামে গচ্চা দিয়েছে সরকারের বড় অঙ্কের টাকা, অথচ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারা, নিম্নমানের ডিভাইস সরবরাহ করা সহ নানা অভিযোগ রয়েছে এনবিআরের সংশ্লিষ্ট ভেন্ডরের উপর। রাজধানীর মিরপুর 6 নম্বরে অবস্থিত দস্তরখানা রেস্টুরেন্ট। সরেজমিনে গিয়ে দেখা যায় ভ্যাট আদায় সহজ করতে এনবিআর কর্তৃক দেয়া ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি মেশিন পড়ে আছে অবহেলায়, জমেছে ধুলো। ম্যানেজার জানালেন নিয়মিত ব্যবহার করেন তারা, কিন্তু দেখা যায় ব্যবহার উপযোগী নেই প্রায় 22,000 টাকা দামের মেশিনটি। মেশিন পেয়েছেন ঠিকই, কিন্তু ব্যবহার বিধি জানেন না। এই নিম্নমানের মেশিন এবং জোর করে চাপিয়ে দেয়া অপ্রচলিত সিস্টেমের বিষয়ে অভিযোগ রয়েছে প্রচুর। আমাদের পেরেশানি বেড়ে গেছে মেশিনটা দেওয়ার পরে, কারণ এটা মেশিনটা মেনটেন্স করতে আপনার এটার পিছনে 2 জন লোক নিয়োগ করতে হয়, তাদের খাবার আছে, বেতন আছে, তাদের পিছনে পরে আমার 50,000 টাকা ব্যয় হয় মাসে। এরপরে আপনার নানান ধরনের হয়রানি, একটা বিল কাটতে 5 মিনিট 3 মিনিট 2 মিনিট সময় লেগে যায়, তো এতে করে আমাদের প্রবলেম হয়। আর হচ্ছে একটা জিনিস, কয়দিন পর পর ব্যাটারি নষ্ট, চার্জার নষ্ট, এই সেই করে এগুলো আমাদের ব্যস্ততা বাড়াই দিছে, কিন্তু আমাদের কোনো বেনিফিট নাই, আর সরকারের কোনো বেনিফিট আছে বলে আমি মনে করি না। এটা তো সম্পূর্ণভাবে জেনে বলতে পারবে যে কিভাবে কি সবাইকে দিচ্ছে কিনা। মেশিন হতে একটু সমস্যাটা হয়, চার্জে দিয়ে বিলগুলো কাটা লাগে। ইন্টারনেটে সফটওয়্যার ওরকম যদি সিস্টেমটা হতো তাহলে আমাদের অনেকটা বেটার হতো। মেশিনটা আমাদের দেওয়া হয়েছে, কিন্তু ওটা এখন আমাদের শেখানো হয়নি যে কিভাবে সিস্টেম কি করব, তাই ওটা এখনো চালু করতে পারিনি। আর এই অপ্রচলিত ডিভাইসগুলো চাপিয়ে দিতে অন্য সকল উদ্ভাবনকে বারবারই ছুঁড়ে ফেলে দিয়েছে এনবিআর এর একটি প্রভাবশালী গ্রুপ। অভিযোগ আছে 2018 সালে সেরা অ্যাপ হিসেবে জাতীয় মোবাইল অ্যাপ পুরস্কার পাওয়া ভ্যাট চেকার অ্যাপ এনবিআর এর আমলাতান্ত্রিক জটিলতায় বন্ধ হয়ে গিয়েছিল, যে অ্যাপটি 2017 সালে দক্ষিণ এশিয়ার আইটি সম্মাননা অ্যাম্বিলিয়ন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিল। অ্যাপটি ব্যবহারে তৎকালীন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের শত চাওয়া সত্ত্বেও প্রভাবশালী গ্রুপের চাপে তা আর হয়ে ওঠেনি, যারা এখনো সক্রিয়ভাবেই একটি ভেন্ডরদেরই নানা ডিভাইস ব্যবহার করছে বারবার। এনবিআর এর যদি একটা সেন্ট্রাল সিস্টেম থাকতো, সেই সেন্ট্রাল সিস্টেমের আন্ডারে ছোট ছোট যত ধরনের কম্পোনেন্টই হোক, আমি ইএফডিএমএস করলাম কোনো ক্ষেত্রে, যে একটা ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার যে চালাতে পারবে না সে যেন ইএফডি বা মেশিন ব্যবহার করতে পারে, কিন্তু যার সফটওয়্যার আছে সে যেন সফটওয়্যারটাকে আমার এখানে ইন্টিগ্রেট করতে পারে। যেমন হোটেল বা রেস্টুরেন্ট অথবা আপনার বিনোদন কেন্দ্র, সেগুলোর ক্ষেত্রে যে সেবাগুলো হয় তারা যদি একই ধরনের সফটওয়্যার ইউজ করতে পারে, অবশ্যই কাস্টমাইজ করে নেবে তাদের মতো করে, সেক্ষেত্রে যদি ইন্টিগ্রেট করা যায় তাহলে আমাদের এই যে ইএফডিএমএসের ইএফটির পিছনে এখনও যে পরিমাণ খরচ হচ্ছে সেটা কমে আসবে। বলেন ইএফডি এসডিসি যথার্থ সমাধান নয়, সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট আদায় সহজ হলে সেটি করা উচিত। সফটওয়্যারের জন্য পে করতে হচ্ছে না আমাকে, মেশিনের জন্য আমাকে পে করতে হচ্ছে। মেশিনের মেনটেন্যান্সের ব্যাপার আছে, মেশিন নষ্ট হওয়ার ইস্যুগুলো আছে, মেশিন ব্যবহার করবে কি করবে না তার ইস্যুগুলো আছে। সফটওয়্যার যাদের আছে সেইগুলোকে এনকারেজ করা উচিত, এবং সেক্ষেত্রে বেশি পরিমাণে আমাদের যে সেন্ট্রাল সিস্টেম সেই সেন্ট্রাল সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা উচিত। অথচ এনবিআর এর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে তারা অজ্ঞাত কারণে বিনামূল্যে পাওয়া যাবে এমন সফটওয়্যার অ্যাপস কোনোটি গ্রহণ করেনি। এ বিষয়ে জানতে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হলেও এনবিআর কর্তৃপক্ষ কোনো রকম বক্তব্যই দেননি। ভ্যাট আদায়ে ডিভাইস নির্ভরতা বাদ দিয়ে সহজ পন্থা খুঁজে ব্যবসায়ীদের স্বস্তি দিতে এনবিআর এর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগের কতিপয় কর্মচারীর ভুলে 30 বছর ধরে একটি হত্যা মামলার বিচার আটকে আছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। সকালে ল রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অ্যাটর্নি জেনারেল বলেন, গণমাধ্যমের রিপোর্ট দেখে 30 বছর ধরে হত্যা মামলার নথি গায়েব নিয়ে কাজ শুরু করেন তিনি। নথি খুঁজে বের করতে চিঠি লেখা হয় হাইকোর্টের রেজিস্ট্রারকে, পরে খুঁজে পান তারা। এ সময় ল রিপোর্টার্স ফোরামের নতুন কমিটির উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের আইন সম্পর্কে জানা থাকলে প্রতিবেদন তৈরিতে সহজ হবে।
পরকীয়া ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মেয়ের পরিকল্পনায় খুন হন সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস। হত্যাকাণ্ডের এক যুগ পর সাভার থেকে ৩ আসামিকে গ্রেফতারের পরে তথ্য জানিয়েছে পিবিআই। ১৩ বছর আগে সাভার দক্ষিণপাড়া এলাকায় নির্মমভাবে খুন হয়েছিলেন ঢাকা ১২ আসনের সাবেক এমপি শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিস। এ ঘটনায় মামলা হলে প্রথমে সাভার থানা পুলিশ তদন্ত করে, পরে দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। দীর্ঘ তদন্ত শেষে মামলার কুলকিনারা করতে পারেনি সংস্থাটি। ঘটনার ১১ বছর পর ২০২৪ সালে মামলা হস্তান্তর করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে। গত ৩০ মে সাভার থেকে ঘটনার মূল হোতা সুবল কুমার রায়কে গ্রেফতার করে পিবিআই। তার দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় জড়িত আরও ২ আসামিকে, যাদের মধ্যে একজন নিহতের মেয়ে শামীমা খান মজলিস। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকারী সুবলের সঙ্গে মেয়ে শামীমার প্রেমের সম্পর্কে বাধা দেয়ায় খুন হন সেলিমা খান মজলিস। হত্যার পর আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করেছিল আসামিরা। ভিকটিমের বড় মেয়ে শামীমা খান মজলিসের হাজবেন্ডের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যান। সেই সূত্রে আরও বেশি ওই বাসায় যান। একসময় এই শামীমা খান মজলিসের সাথে ২০০১ সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকীয়ায় জড়িয়ে যান। পিবিআই জানায়, মা মেয়ের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদও লেগে থাকতো প্রায় সময়। মা চিৎকার চেঁচামেচি করা শুরু করেন, তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামীমা খান মজলিস জাপিয়ে ধরে। সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তখন পাশে ছিল একটি ফল কাটা ছুরি, সেই ফল কাটা ছুরি দিয়ে এক পাশে ২ পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে সংস্থাটি। উনি এখানে উপস্থিত আছেন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডমিট্রি থেকে আক্তারুজ্জামান নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভবনের ৫ তলায় তার রুম থেকে দুর্গন্ধ ও রক্ত বের হতে দেখে পুলিশে খবর দেন তার সহকর্মীরা। পরে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। আজ সকাল 11টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শেখ রাসেল পোস্ট গ্রাজুয়েট ডরমিটরি থেকে একজন চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে জানা গেছে তার নাম হচ্ছে ডক্টর আক্তারুজ্জামান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের একজন পোস্ট গ্রাজুয়েশনের একজন ছাত্র এবং একই সাথে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে তিনি আসলে নিউরোসায়েন্স বিভাগের একজন মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। আমরা যেটি জানতে পেরেছি, আগামী ৬ তারিখ থেকে ডিপ্লোমা ইন ফরেন্সিক মেডিসিনের একটি পরীক্ষা রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই পরীক্ষা দেওয়ার জন্যই তিনি আসলে এখানে এসেছেন। একটু আগেভাগে এসেছেন যাতে একটু পড়াশোনা করেই তিনি আসলে সেই পরীক্ষাটি দিতে পারে। তার বাড়ি হচ্ছে নীলফামারী জেলায় এবং পরিবারের যে সদস্যরা তারা কিন্তু বলছেন যে তিনি বিভিন্ন রোগে আসলে আক্রান্ত ছিলেন। লিভার সিরোসিস, ডায়াবেটিক্স সহ উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে আসলে তিনি আসলে আক্রান্ত ছিলেন এবং পুলিশ এখানে কিন্তু আমরা দেখছি যে বেলা 11টা থেকে কিন্তু পুলিশ এখানে এসেছেন এবং লাশ উদ্ধারের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা করছেন, সুরতহাল করেছেন এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত লাশের যে সুরতহাল সেটি করা হয়েছে এবং এই মৃত্যু কিভাবে মৃত্যু হলো, মৃত্যুর কারণ জানতে আসলে ময়নাতদন্ত করা হবে, তারপরে আসলে মৃত্যুর কারণ জানা যাবে। সব মিলিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন যেটি বলছেন যে তিনি যেহেতু আসলে বিভিন্ন সময় থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন, সেই কারণে আসলে মৃত্যুর কারণটি আসলে সঠিকভাবে নিশ্চিত করতে গেলে ময়নাতদন্ত করতে হবে, তারপরে আসলে মৃত্যুর কারণটি জানা যাবে। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে 3টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। পুলিশ জানায় 3 থেকে 4 জন জঙ্গি অবস্থান করছে। এমন খবরে সকাল 10টার দিকে রূপগঞ্জের বড়পাড় আরিয়াব এলাকায় 4র্থ তলার বাড়ির 3য় তলায় বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি ঘেরাও করে রাখেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীর্ঘ 4 ঘন্টা অভিযানের পর ওই বাড়ি থেকে 3টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়, তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। পরে বম ডিসপোজাল ইউনিট 3টি বোমা নিষ্ক্রিয় করে। আবারও জলাবদ্ধতার খবর জানাবো। মাত্র 27 মিলিমিটার বৃষ্টি আর তাতেই আবারও ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে তলিয়ে গেছে বেশ কিছু এলাকা। ভোগান্তি বেড়েছে শিক্ষার্থী সহ নগরবাসীদের। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আবারও ডুবল বন্দরনগরী চট্টগ্রাম।
গত ৩০ জুন এইচএসসি পরীক্ষার শুরুর দিন চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু পানিতে বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। তার ২ দিন পর মঙ্গলবার আবারও হাঁটু পানিতে তলিয়ে গেল নগরীর জিসিমুর, চকবাজার ও আগ্রাবাদ সহ নিচু এলাকাগুলো। এতে চরম ভোগান্তিতে পথচারীরা। চলাফেরা অনেক অসুবিধা হয়, আমরা মানে টেন ভিজে যায়, ব্যাগ খাতা ভিজে যায়, বই খাতা। এর সামনেও পানি উঠে যায়, বাসার সামনেও পানি উঠে যায়। বাসার সামনেও পানি উঠলে আপনার হচ্ছে বাসা থেকে বের হতে পারি না। প্রকল্প উন্নয়নের কাজ তখন ওই বর্ষাকালে বেড়ে যায়, যার কারণে দেখা যায় জলাবদ্ধতার কারণে নগরীর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ইঞ্জিন বিকল হয়ে নষ্ট হয় সিএনজি, অটোরিক্সা সহ নানা পরিবহন। ক্ষতির মুখে পড়েন সংশ্লিষ্টরা। আমাদের গাড়ি ফেলাকে পানি লাগলে তো গাড়ি বন্ধ হয়ে যায়, এবার আমাদের কষ্ট আরো বাড়বে। পানির কারণে রিক্সা চালাইতে পারছি না, আমাদের কষ্ট হচ্ছে, এই জন্য কোথায় যাব। আর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে মাত্র ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। গত দুদিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসীও। বেশ কিছু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় এইচএসসি পরীক্ষার্থীদের। মঙ্গলবার সকালে ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানীবাসী। এতে ভ্যাপসা গরম কিছুটা কমলেও পড়তে হয়েছে নানা ভোগান্তিতে। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় এইচএসসি পরীক্ষার্থীদের। হাতে সময় নিয়ে বের হলেও কেন্দ্রে পৌঁছাতে রীতিমতো যুদ্ধ করতে হয় তাদের। রিক্সা, সিএনজি সবই মানে নিতে যাচ্ছে না কাউকে, আর নিতে চাইলে অনেক টাকা দেখাচ্ছে। দেরি হলে তো আমাদের প্রশ্ন দিয়ে দেয়, তারপর এগুলোই করতে অনেকই হয়, এর জন্য আর কি তাড়াতাড়ি বের হতে হয়েছে। দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষও। দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় কাঙ্ক্ষিত বাসের জন্য, যার কারণে বাড়তি চাপ দেখা যায় গণপরিবহনগুলোতে। বৃষ্টির কারণে রিক্সা ও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া অতিরিক্ত নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। সকালের ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। মিরপুরের প্রধান ও সংযোগ সড়কগুলোতে জলাবদ্ধতায় নাকাল সেখানকার জনজীবন। অনেক ভোগান্তি হয়। এই যে ওইখান থেকে পানি হলো, এখন তো এটা অনেকক্ষণ থাকবে সারা জীবন। গার্বেজে ডাস্টবিনে না রেখে যেখানে হচ্ছিল যে আমার সুয়ারেজের সিস্টেম আছে ওইখানে ফেলে দিচ্ছে। পুরো ভিজে গেছে, যে জুতা হাতে নিয়ে আসতে হচ্ছে। এদিকে চলতি মাসের পুরো সময় জুড়ে সারা দেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বর্তমানে যে বৃষ্টির ধারাটা রয়েছে এটা আগামী আরো ৪-৫ দিন অব্যাহত থাকবে। তো বৃষ্টিপাত পুরোপুরি থেমে যাবে না, বৃষ্টিপাত হবে, তবে এখন যে প্রবণতা আছে এর যাতে প্রবণতাটা কমে আসবে। আবহাওয়া অফিস জানায় মৌসুমী বায়ুটি বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে। এটি উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় অবস্থান করছে। আষাঢ়ের শুরুতে বৃষ্টি হওয়ার কথা থাকলেও তা মধ্য আষাঢ়ে এসে দেখা মেলে। তবে রাজধানীবাসীর স্বস্তির চেয়ে ভোগান্তির বেশি কারণ হয়ে দাঁড়িয়েছে এই কাঙ্ক্ষিত বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে চলমান এই বৃষ্টি আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রেমিটেন্স পাঠিয়ে আগের সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রামের 11 জেলা। গত 11 মাসে এখানকার প্রবাসীরা $6 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। বিশ্বমন্দার প্রভাবে শ্রমনির্ভর অধিকাংশ দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া কমিয়ে দিয়েছে। তার সাথে যুক্ত হয়েছে ভিসা কেলেঙ্কারির নিষেধাজ্ঞা। গত 1 বছর ধরে শ্রমিক নেওয়া কমিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। শ্রমিক নেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার। একইভাবে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া। সরকারকে অনুরোধ করব অন্তত 1টা 2টা 5টা 10টা 20টা পর্যন্ত ভিসার যদি অ্যাটাস্টেড তুলে দেয়, এটার প্রবাহ আরও বেড়ে যাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা সংকট সত্ত্বেও গত 6 মাসে বৃহত্তর চট্টগ্রামের 11 জেলা থেকে 1,62,905 জন শ্রমিক বিদেশ গেছেন। নির্দিষ্ট কান্ট্রিতে কর্মী যাওয়ার সংখ্যাটার পরিমাণটা একটু বেশি থাকে, সেক্ষেত্রে ওই ডিস্ট্রিক্টে একটু কমে গেলেও ওভারঅল সব জায়গায় কমে যায় এবং আবার যখন উন্মুক্ত হয় তখন সমস্ত সমগ্র বাংলাদেশে সেটা ওভারঅল বেড়ে যায়। জনশক্তি রপ্তানি কমলো, গতি বেড়েছে রেমিটেন্স প্রবাহে। তবে জনশক্তি রপ্তানি আগের পর্যায়ে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক। ওমানে টেম্পোরারিলি আপাতত বন্ধ রয়েছে, বাট এটি আমরা যতটুকু জানি কূটনৈতিক চ্যানেলে বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই ওমানের শ্রম বাজারটি উন্মুক্ত হয়ে যাবে। গার্মেন্টস শিল্পের পর রিজার্ভ বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। আর এই খাতটি এখন নানা সংকটে
জর্জরিত। এই সংকট থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিদেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলো, কিন্তু এই মিশন তেমন কোনো ভূমিকা রাখছে না, এমনকি অনেকটা নীরব থাকছেন, এমনটি অভিযোগ প্রবাসীদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাইরের খবর। 4 জুলাই যুক্তরাজ্যের নির্বাচন। দেশটিতে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন, যাদের মধ্যে একাধিক প্রার্থীর জয়ের পর মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জরিপে এগিয়ে 14 বছর ক্ষমতার বাইরে থাকার লেবা পাচ্ছে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যে আসন্ন নির্বাচনে 650টি আসনে লড়াই করতে নামা প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। তবে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ তুলনামূলকভাবে কম হলেও এবার প্রায় 3 ডজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে গেল মেয়াদের 4 এমপি রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ডক্টর রূপা হক ও আফসানা বেগম লড়ছেন এবারও। সঙ্গে একই দল থেকে এবার ভোটের লড়াইয়ে আছেন আরও 4 জন। তারা হলেন রুমি চৌধুরী, রুফিয়া আশরাফ, নুরুল হক আলী, নাজবুল হোসেন। কনজারভেটিভ দলের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে আছেন আতিক রহমান ও সৈয়দ সাইদুজ্জামান। তবে লেবার পার্টির প্রার্থীদের প্রচারণায় সরব পুরো কমিউনিটি। দিনভর চলছে প্রচারণা, যেখানে অংশ নিচ্ছেন প্রভাবশালী নেতারাও। Labour government after 14 years will make a big difference to the NHS, to our schools, to our jobs, to prosperity and also to good foreign policy as well. এছাড়াও ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে 6 জন, রিফর্ম পার্টি, লিবারাল ডেমোক্রেটস, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ও সোশ্যালিস্ট পার্টি থেকে আছেন 1 জন করে। এছাড়া গ্রিন পার্টি থেকে 3 জন আর স্বতন্ত্র থেকে 11 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে লড়ছেন ভোটের মাঠে। সবচেয়ে নাটকীয় অবস্থায় রয়েছে পূর্ব লন্ডনের লেবারের ঘাঁটি হিসেবে পরিচিত বেথলেন গ্রিন অ্যান্ড স্টেপনি আসনটি, যেখানে লড়াইয়ে আছেন 4 বাংলাদেশি প্রার্থী। এই আসনে 2010 সাল থেকে একটানা এমপি হিসেবে আছেন লেবার দলের রোশনারা আলী। প্রভাবশালী এই প্রার্থীর ভোট ব্যাংকে হানা দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আজমল মাসুর, রাবিনা খান ও ব্যারিস্টার শাম উদ্দিন। And we've got to make sure we work together, stick together, so that we can defeat this horrific, destructive, dangerous Conservative government that has destroyed and devastated communities up and down the country over the last 14 years. লন্ডনের হামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচনে 4র্থবারের মতো লেবার দল থেকে লড়ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। নিজ আসনে শক্ত ভোট ব্যাংক থাকায় জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে তিনি, আর তাই অন্যান্য দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন টিউলিপ। ভোটারদের আহ্বান জানাচ্ছেন লেবার পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য। It's been 14 years of economic decline under the Conservatives, and we've got to make sure we restore our public services. এদিকে লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমারের বিরুদ্ধে সেন্ট্রাল লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েস ইসলাম। জরিপ বলছে 15 বছর পরে যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। দলটি ক্ষমতায় এলে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীদের কেউ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। খেলার খবর জানাবো। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। টি-20 বিশ্বকাপে শান্তদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে সবাই। আলোচনা হবে হাতুরু সিংহের কোচিং নিয়েও। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সরাসরি যাব তার কাছে। মাঠ এবং মাঠের বাইরে বেশ কিছু ইস্যু নিয়ে কিন্তু আজকের যে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে এবং কি কিছুক্ষণের মধ্যেই বোর্ড সভাটি শুরু হবে। 3টা বাজে আসলে নির্ধারিত টাইম যেটি দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। এবং কি একটু যদি জানিয়ে রাখি যে আসলে ইস্যুগুলোর ব্যাপারে বলার আগে একটু জানাতে চাই যে আসলে এরই মধ্যে কিন্তু বোর্ডের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি কিনা যুব ও ক্রীড়া মন্ত্রী, তিনি কিন্তু বেশ খানিকটা আগেই এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি যদি বলি যে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস, তাছাড়া যদি বোর্ড কর্তা এখন দেখতে পাচ্ছেন যে শফিউল আলম চৌধুরী নাদেল, তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন, যিনি নারী উইংয়ের চেয়ারম্যান। এবং আমরা দেখেছি শেখ সোহেল থেকে শুরু করে ওবায়দ নিজাম সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং যদি ইস্যুগুলোর কথা বলি যে মাঠের ভেতরকার ইস্যু যে বিষয়গুলোর সবচেয়ে বেশি আলোচিত এখনকার সময়, যে সেটি হচ্ছে বাংলাদেশ দলের বর্তমান পারফরমেন্স। এবং কি বর্তমান পারফরমেন্সের জায়গায় যদি বলি যে বিশেষভাবে যেটিকে উল্লেখ করতে হবে ব্যাটিং পারফরমেন্স, বিশ্বকাপে যে নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ দল, সেই নৈপুণ্যের জায়গা থেকে একটা কনসার্ন তৈরি হয়েছে। আসলে ব্যাটিং কোচ ডেভিড হ্যামকে আসলে রাখা হবে কি হবে না। তাছাড়া যেটা আমরা দেখেছি যে
আফগানিস্তানের বিপক্ষের যে ম্যাচটি ছিল সেই ম্যাচে আসলে বাংলাদেশের জন্য একটা সুযোগ তৈরি হয়েছিল সেমিফাইনালে খেলার, এবং কি সেখানে আমরা আসলে দেখেছি বাংলাদেশ দল বা টিম ম্যানেজমেন্ট সেই পরিকল্পনাটাতে আসলে যায়নি। দেখতে পাচ্ছেন যে আসলে এখন সে উপস্থিত হয়েছেন নাইমুর রহমান দুর্জয়, যিনি বোর্ড পরিচালক এবং কি এইচপি ইউনিটের দায়িত্বে রয়েছেন। তো এই ব্যাটিং পারফরমেন্সের কথা বলছিলাম যে ব্যাটিং কোচ ডেভিড হ্যামকে আসলে বিসিবি আসলে কতদিন ধরে রাখবে বা তার ব্যাপারে কী ধরনের পরিকল্পনা হতে পারে, এই বিষয়গুলো আলোচনা তো আসবেই। পাশাপাশি যে মানসিকতার কথা আসলে বেশি আলোচনা হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট সেই পরিকল্পনাটা আসলে করেছিল কিনা, যে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টিম ম্যানেজমেন্টের কী পরিকল্পনা, এই বিষয়গুলোর কারণে আসলে চান্ডিকা হাথুরুসিংহেকে নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে, তাকে আসলে বোর্ড কতদিন রাখবে। পাশাপাশি শেখ হাসিনা স্টেডিয়াম রয়েছে, তাছাড়া আরও বেশ কিছু ইস্যু রয়েছে যেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে বোর্ড মিটিং শুরু হবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। তারেক হাসান শিমুল যোগ দিয়েছিলেন মিরপুর থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাঁধ ভেঙে ঢুকছে পানি, ফেনীর ফুলগাজী পরশুরাম প্লাবিত, ভাসছে শেরপুর ও সুরমায় নৌকাডুবিতে একজনের মৃত্যু। বন্যা শঙ্কায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব প্রতি বছর জমা দিতে হাইকোর্টের নির্দেশ। বিআইডব্লিউটি এর শামসুদ্দোহার অবৈধ সম্পদের খোঁজ, দুদকের চার্জশিট। এবং নিম্নমানের মেশিন আর অপ্রচলিত ডিভাইসের রাজস্ব আদায়ে লক্ষ্য অর্জনে ব্যর্থ এনবিআর। সরকারের গচ্চা বিশাল অঙ্কের টাকা, সফটওয়্যারে ভ্যাট আদায়ের পরামর্শ। এ ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময়ের নানা খবর নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।